নতুন নির্বাচন কমিশনারদের শপথ রোববার। আস্থা রাখতে চায় বিএনপি। সংস্কারের পক্ষে হলেও নির্বাচনে দীর্ঘ সময় নেওয়া অযৌক্তিক। কিছুটা কমেছে শীতের সবজির দাম, এখনো চড়া চাল, আলু, মাছ, মাংস। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। আলুর বীজে কৃত্রিম সংকটে তৎপর সিন্ডিকেট, হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ অস্বীকার ডিলারের, প্রমাণ পেলে ব্যবস্থা। রুগ্ন কর্ণফুলী পেপার মিলে ফিরছে প্রাণ। নতুন প্রকল্পে দরকার ৩৫,০০০ কোটি টাকা, বছরে ১ লাখ টন কাগজ উৎপাদনের লক্ষ্য। এবং নতুন কার্গো ইয়ার্ড চালুতে বেনাপোল স্থলবন্দরে গতি বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। দ্রুত পণ্য খালাসে কমেছে যানজট। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার শপথ নেবেন রোববার। ওই দিন দুপুর ১:৩০টায় নতুন কমিশনারদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও ৪ কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় তার কমিশন। নতুন নির্বাচন কমিশনের উপর বিএনপি আস্থা রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বলেন, নির্বাচন কমিশন গঠন নির্বাচনের পথে একটি পদক্ষেপ বলেও মনে করেন তিনি। শুক্রবার নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কথা বলেন তিনি। বলেন, সংস্কারের পক্ষে বিএনপি, তবে এই জন্য দীর্ঘ সময় নেয়ার কোনো কারণ নেই। সেনানিবাসের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে হয়েছিল তা ফিরিয়ে দিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মোয়াজ্জেম হোসেন আলাল। কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের কঠোর বিচার ও অভিযুক্ত নেতাকর্মীদের ২০ দাঁত ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। শুক্রবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন অপরাধের বিচার করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে দেশের মানুষ। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোখরা সাপ, তাদের এমনভাবে নির্মূল করতে হবে আর যেন দেশের মানুষকে কামড়াতে না পারে বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ নেতাকর্মীরা। একটি রাজনৈতিক দল বহিষ্কার করলেই কিন্তু এই বিষধর সাপেরা চলে যায়। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, এই দলকে শুধু বহিষ্কার করলে হবে না, এই দলের শেষ পোমরা পর্যন্ত যদি আপনি বিচার না করেন, তাহলে বিচারের সংস্কৃতি আপনার এই দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে। এদেশে মানুষ একটি দলকে শুধুমাত্র নিষিদ্ধ করলেই সব সমাধান হয়ে যাবে না, বরঞ্চ এদেরকে বিচার করতে হবে। সপ্তাহ ব্যবধানে লক্ষ্মীপুরে কেজিতে ইলিশের দাম বেড়েছে প্রায় ৫০০ টাকা। জয়পুরহাটে চালে কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৫ টাকা। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামে কমতির দিকে দাম। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। বগুড়ায় ১ মাস আগের ৫৪ থেকে ৫৬ টাকা কেজির মোটা চাল ঠেকেছে ৬২ টাকা কেজিতে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আটাশ চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৪ থেকে ৬৬ টাকা কেজি দরে, কাটারি ৭০ থেকে ৭৫ টাকা, আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে যে নতুন চাল আসতে শুরু করেছে সেগুলোর দামও ঊর্ধ্বমুখী। চড়া দামে হিমশিম খাচ্ছে ভোক্তারা। চালের বাজার থেকে শুরু করে চাল, ডাল, তেল, লবণ সবগুলো বাজারে একটা নিম্ন আয়ের মানুষ দিন ৫০০
টাকা কামাই করে আপনার যে সে সংসারে যদি 4-5 জন যদি লোক থাকে তার 3-4 কেজি চাল আপনার কিচ্ছু হবে না। জয়পুরহাটে চালে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা, সয়াবিন তেল কেজি প্রতি 190 ও সরিষার তেল বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 ও ভারতীয় পেঁয়াজ 110 টাকা কেজি। তবে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। আলু 70 থেকে 75 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 60 থেকে 80 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের দামে স্বস্তি না ফেরায় ক্ষুব্ধ ক্রেতারা। এই সময় এই সিজনে মূলার দাম ছিল 10 টাকা, এখন সেই মূলার দাম হচ্ছে 40 টাকা। তাহলে কি করে আমরা 1 কেজি মূলা কিনবো? 1 কেজি বেগুনের দাম হচ্ছে 70 টাকা, আলু আর 70-80 টাকা কেজি। কি নেবেন কোন দেখি? এই ইনকাম এখন আমরা বাজার করতে পারি না, হিমশিম খেয়ে যাচ্ছে, বুঝলেন? কঠিন অবস্থা, বাজারে মনে করেন ব্যাগ ভরতে পারি না। লক্ষ্মীপুরে বেড়েছে ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় 500 টাকা বেড়েছে 1 কেজি ওজনের ইলিশ। গেল সপ্তাহে 1400 থেকে 1500 টাকা বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে 2000 টাকা করে। বড় আকারের রুই কাতল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা দরে। ছোট মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজিতে। বাড়তি মুরগির দামও। গরুর মাংস কেজিতে কমেছে 100 টাকা। বাজার মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। ইলিশের জেলা চাঁদপুরেও দাম আকাশ ছোঁয়া। কেজিতে বেড়েছে 500 থেকে 600 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1900 থেকে 2000 টাকা এবং 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা দরে। কুমিল্লায় বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। বাজার ঘুরে দেখা যায় চালের কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা, পেঁয়াজ 5 থেকে 7 টাকা, রসুন 8 থেকে 10 টাকা ও আদার দাম বেড়েছে কেজিতে 7 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা দুষছেন সিন্ডিকেটকে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের দোহাই দিয়ে ইচ্ছামতো দাম নিচ্ছেন বিক্রেতারা। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামে কমতির দিকে দাম। আলু বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 120 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, পেঁপে 50, বরবটি 80 ও ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এছাড়া 5 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 টাকায় এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকায়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজর দেওয়ার দাবি ক্রেতা সাধারণের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের কচুয়ার সাইনবোর্ড এলাকায় বিনা লাভে নিত্যপণ্যের বাজার বসিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, মুনাফাহীন এ বাজারে কি কি পণ্য মিলছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। প্রতিদিনই কিন্তু বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। এই বাড়ার কারণে হতদরিদ্র মানুষেরা কিন্তু খুবই বিপাকে পড়েন। অনেক ক্ষেত্রে তাদের যে প্রতিদিনকার বাজার, সেই বাজার কাটছাট করতে হয়। এই দরিদ্র মানুষদের কথা চিন্তা করে বাগেরহাটের সাইনবোর্ড বাজারে চলো পাল্টাই এবং সাধারণ ছাত্ররা কিন্তু এখানে বিনা লাভের বাজার পরিচালনা করছেন। আজকে শুক্রবার, জুমার পর থেকে এখানে 12টি পণ্য বিক্রয় শুরু করেছে। বিশেষ করে আলু, কাঁচামরিচ এবং পেঁয়াজ কিন্তু বেশ কম দামে পাওয়া যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দামটা জানাতে চাই, আজকের বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে 75 টাকা। সেই আলু এই বিনা লাভের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 68 টাকা। এছাড়া পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ যেটা, সেটি বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা। সেই পেঁয়াজ কিন্তু এই বিনা লাভের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র 90 টাকায়। 120 টাকার যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচ কিন্তু ভোক্তারা এই বাজারে পাচ্ছেন মাত্র 90 টাকায়। সব মিলে এখান থেকে বাজার করতে পেরে ভোক্তারা কিন্তু খুশি। তবে ভোক্তাদের দাবি হচ্ছে এই যে বিনা লাভের বাজার, এই বাজারের যে পণ্য রয়েছে এই পণ্য আরও বৃদ্ধি করা হোক এবং চাল এবং তেল যাতে এই বাজারে যুক্ত করা হয় সেটি দাবি জানিয়েছেন। আমার সাথে এই যে বিনা লাভের বাজারের যে উদ্যোক্তা চলো পাল্টাই নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠনের সভাপতি ইনামুল হক শিমুল রয়েছেন। তার কাছে শুনবো যে এই বাজারটি আসলে কতদিন তারা চালু রাখবেন। ধন্যবাদ। আমরা আসলে প্রান্তিক শ্রেণীর যে কৃষক আছেন, আমাদের দুইটা মেসেজ। প্রান্তিক শ্রেণীর কৃষক যারা আছেন তারা যাতে তাদের ন্যায্য মূল্য পান এবং আমরা যারা সাধারণ ক্রেতা আছি তারা যাতে সঠিক মূল্যে
দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণাধীন থাকে, তারা যাতে কিনতে পারে, এই উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম। এবং আমরা আশা করতেছি আমরা প্রত্যেক সপ্তাহে, আপাতত আমরা প্রতি সপ্তাহে শুক্রবার আমরা এই কার্যক্রম চালু রাখবো। এবং আমরা যদি ভালো সাড়া পাই এবং সবাই যদি সেভাবে আগ্রহ দেখায়, সেক্ষেত্রে আমরা এটা আরো আমাদের এই টাইম বা বাজারের সীমা আমরা আরো বৃদ্ধি করব। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা কিন্তু প্রতি শুক্রবার এই সাইনবোর্ড বাজারে এই বিনা লাভের বাজার চালু রাখবেন। এবং এভাবে যদি চালু রাখা যায় তাহলে সাধারণ ভোক্তাদের উপর যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের চাপ সেটা কিছুটা কমবে বলে ধারণা সবার। বাগেরহাটের সাইনবোর্ড বাজার থেকে এই ছিল আমার কাছে বিনা লাভের বাজারের সর্বশেষ খবর। ন্যান্সি। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস সোহান। জয়পুরহাটে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা আলুর বীজে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অভিযোগ অস্বীকার করছেন ডিলাররা। সংশ্লিষ্টরা বলছেন বীজের সংকট নেই, অভিযোগ পেলেই নেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে জয়পুরহাট। প্রকৃতিতে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ব্যস্ত হয়ে উঠেছেন নতুন আলু রোপণে। কৃষকরা বলছেন সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলেও দাবি তাদের। বীজ আলু এক বস্তা আলু ধরেন 1000-1500 টাকা এরকম বেশি নেয় ভাই, এতে তো কৃষকের ক্ষতি। বীজ বেতন পাওয়া যাচ্ছে না, সার পাওয়া যাচ্ছে না, কিভাবে কি করব? যারা বড় বড় ব্যবসায়িক তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। এটা সরকারের কাছে বিশেষ আবেদন, যেটা তদন্ত করে দেখানো হোক। সরকারি রেট 3100-3200 টাকা রাখা হয়েছে, কিন্তু এটা না মেনে তারা অবৈধভাবে 4000-4100 টাকা রাখছে। জাত ভেদে 40 কেজি প্রতি বস্তা বীজ আলু 3500 টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে 5000 টাকা পর্যন্ত। অবশ্য ডিলাররা বলছেন নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। দাম বেশি আমাদের কাছে নয়, দাম বেশি যারা নিচ্ছে অসৎ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্রাকও চেষ্টা করছে। সিন্ডিকেট কোম্পানিরই, পুরা কোম্পানির। কারণ কোম্পানির যদি না হতো আজকে আমাদের ডিলারদের 100 টন 50 টন করে মাল শর্ট দিচ্ছে। জেলা কৃষি কর্মকর্তারা জানান নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম নিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কেবল আলু বীজের দাম নিয়ে যাতে কোনো ব্যবসায়ী বা কোনো ডিলার যাতে কৃষকদের হয়রানি করতে না পারে বা প্রতারিত করতে না পারে, অথবা উচ্চ মূল্যে বীজ বিক্রয় করতে না পারে, এই জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা প্রশাসনের সহযোগিতায় যে বিশেষ বাজার তদারকি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যে টাস্ক ফোর্স তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার কথা না, তারপরেও আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নিয়ে থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলার 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান। শুক্রবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন রেল উপদেষ্টা। বলেন, প্রয়োজন না থাকলেও শুধু ব্যক্তিকে খুশি করতেই গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিনা প্রয়োজনে বাহারি রেল স্টেশন ও রেল লাইন তৈরি করা হয়। এ সময় যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। এত অপচয় হয়েছে যে কি প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয়। যেমন এই যে উনি আগে সেতু সচিব ছিলেন, ওখানে একটা কর্ণফুলীর টানেল করা হয়েছে। কত টাকা ইয়েতে? 10,000 কোটি টাকার বেশি, কিন্তু ওখানে কোনো গাড়ি চলাচল করে না। তো এই জন্য আমরা এখন যেটা হচ্ছে কি যে প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ বিনিয়োগ করব। ভারতের ভিসা না দেয়া পর্যটন মন্ত্রণালয়ের বিষয় না, এ বিষয়ে নিজেদের মন্ত্রণালয়ের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ। শুক্রবার দুপুরে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরুম। এ সময় দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয়ের বিশদ পরিকল্পনা আছে বলেও জানান পর্যটন উপদেষ্টা। আমাদের প্রতিবেশী দেশ ভারত এই মুহূর্তে ভিসার ব্যাপারে কিছুটা রেস্ট্রিকশন হয়েছে, তো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় এটা না, এই গেল 1 নম্বর। আর তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের ব্যাপার, এটা আমাদের কোনো বক্তব্য এখানে নেই। আমি যে প্রতিষ্ঠান এখানে উদ্বোধন হলো তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের যুব সমাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখছেন দেশ জনপদ সংবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। লোকসানে বিপর্যস্ত কর্ণফুলী পেপার মিল পুরোদমে চালু করতে প্রয়োজন 35,000 কোটি টাকা। প্রকল্পটি পাশ হলে বছরে 1 লাখ টন কাগজ উৎপাদন করতে পারবে প্রতিষ্ঠানটি। সহকর্মী মিশু মলিকের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল স্থাপন হয় 1953 সালে। এরপর থেকে পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তবে রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচালনার অভাবে ধীরে ধীরে উৎপাদন কমতে থাকে কারখানাটির। বন্ধ হয়ে যায় বেশিরভাগ প্ল্যান্ট। গেল 16 বছর ধরে প্রতি বছর 30 কোটি টাকা লোকসানে মিলটি। তবে আবারও আশার আলো দেখাচ্ছে একটি প্রকল্প। প্রতিষ্ঠানটিকে আবারও পুরোদমে চালু করতে ওয়াসো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সম্ভাব্যতার কাজ শেষ করেছে। ইন্টিগ্রেটেড পেপার মিল সহ বনায়ন, পেপার ভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট ও বেসিক কেমিক্যাল প্ল্যান্ট সহ সিনথেটিক পলিস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন করা হবে প্রকল্পের আওতায়। এতে কারখানাটিতে বছরে 1 লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জন্য যেখানে সেখানে সংস্কার করা দরকার হলে ইনশাল্লাহ আমাদের মিল ঘুরে দাঁড়াবে। আমরা চাই যে কেপিএমটা যেভাবে সরকার পদক্ষেপ নিতেছে এটাকে ডেভেলপ করার জন্য আমরা চাই এটা হোক। মিলটা এখনো এমন পর্যায়ে আছে ডেইলি 100 টন প্রোডাকশন দিতে পারবে, এরকম ক্ষমতা রাখবে। এটা হলে ভালো হইব। আর আমাদের যে মেশিনগুলো আছে মেশিনগুলো ভালো, এগুলো যদি রিফাইন করে চালায় আরো ভালো হইব। আর নতুন নিলে আরো ভালো হইব। প্রকল্পটির বাস্তবায়ন হলে কর্ণফুলী পেপার মিল আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের। ইন্টিগ্রেটেড পাল্প মিল সহ আরো 6টা কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের জন্য কেপিএম এর পক্ষ থেকে, বিসিআইসির পক্ষ থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সেই স্টাডি রিপোর্টটা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে বিসিআইসি এবং শিল্প মন্ত্রণালয়ে। এই আমাদের পেশকৃত প্রজেক্টগুলো যদি পাস হয় তাহলে কেপিএম হয়তো আবার আগের মতো তার যৌবন ফিরে পাবে। কর্ণফুলী পেপার মিলে আবারও পুরনো সেই স্বর্ণালী দিন ফিরে আসুক, এমনটাই চাওয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রাণ ফিরে পেল দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দর। নতুন কার্গো ইয়ার্ড চালুর পর বদলে যাচ্ছে বন্দর কার্যক্রম। গতি এসেছে আমদানি রপ্তানি বাণিজ্য। দ্রুত পণ্য খালাসে কমেছে ক্ষতির পরিমাণ। সড়কে নেই যানজটও। যশোর থেকে সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। গেল 14 নভেম্বর উদ্বোধন হয় যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড। এর মধ্য দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পেয়েছে নতুন গতি। শুধু পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেই নয়, নানা সুযোগ সুবিধায় স্বস্তি এসেছে সংশ্লিষ্ট সবারই। নবনির্মিত এই স্থাপনায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন সহ আছে আধুনিক সেবা ভবন। এছাড়াও আছে 100 টন ক্ষমতা সম্পন্ন 2টি ওয়েব্রিজ স্কেল, গোসলখানা, রেস্তোরাঁ, বিশ্রামাগার সহ নানা সুবিধা। টার্মিনালটা হয়েছে, আমাদের খুব আনন্দ হয়েছে যে আমরা গাড়িগুলো ঠিকভাবে জায়গা মতো রেখে
আমরা যাতে পরিচালনা করতে পারি। আমাদের এর ভিতরে আগে যেরকম বাইরে যে কষ্টটুকু সেটা অনেকটাই উপকার আছে। ড্রাইভারদের জন্য থাকার সুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, গা গোসল দেওয়ার সুবিধা, একটু গা গোসল ধুইলাম, একটু আরাম করলাম, একটু রেস্ট করলাম। এদিকে সব সুবিধা এক টার্মিনালে থাকায় পণ্য জটের পাশাপাশি সড়কে কমেছে যানজট, স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট সহ স্থানীয়দের মাঝেও। এই পার্কিংটা হয়ে যেমন তিনখানা হোটেল আছে, মুসলিম হোটেল আলাদা, হিন্দু হোটেল আলাদা। আগে যেমন বাংলাদেশে যেটা ছিল না, রাস্তায় গাড়ি ধোয়াতে এখানে গাড়ি ধোয়াটাই অনেকটাই বেটার। চারিদিকে ক্যামেরা ফ্যামেরা আছে, মাল চুরি হওয়ার ভয় নেই। 1.39 একর জমিতে নির্মিত কার্গো ইয়ার্ডটি পুরোপুরি চালু হতে আরও সপ্তাহখানেক সময় লাগলেও বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সেখানে একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের যে গেট, সেখানে কার্ডবিহীন কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়া প্যাসেঞ্জার টার্মিনাল বা অন্যান্য কাজের জন্য এপিবিএন আছে 46 জন। রাস্তায় কোনো গাড়ি দাঁড়াবে না, সকল গাড়ি আমরা কার্গো ভেহিকেল টার্মিনাল অভ্যন্তরে নিয়ে নেব। এতে করে আর যানজটের সমস্যা থাকবে বলে মনে করি না। 319 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কার্গো ইয়ার্ডে একই সঙ্গে 1500 পণ্যবাহী ট্রাক রাখার সক্ষমতাও রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়, তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শুক্রবার ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের 9ম আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ময়মনসিংহে এমন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এতে দেশের সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ঘটবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ডক্টর সুশান ভাইস। অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অন্যরাও। ইউরোপিয়ান আর্ট হাউসের আজকের সিনেমার উপলক্ষে যেসব সিনেমা দেখানো হবে, সেই জায়গা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, দেখার আছে, বোঝার আছে। বাংলাদেশের আর্ট হাউস সিনেমা যেন গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস পেতে পারে, আবার আমরা যেন গ্লোবাল মার্কেট থেকে আর্ট হাউস সিনেমা বাংলাদেশে এনে আমাদের অডিয়েন্সের মাঝে পৌঁছে দিতে পারি। I'm sorry I didn't come earlier. I'm in Bangladesh since 2 years. I really find your city beautiful. I extend my thanks to you that you have come out from the circle. You have extended to your that is help outside Dhaka. You are exploring it, and I appreciate it. At the same time, I request the persons who have come from Dhaka to do the same things. এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন নির্বাচন কমিশনারদের শপথ রোববার। আস্থা রাখতে চায় বিএনপি। সংস্কারের পক্ষে হলেও নির্বাচনের দীর্ঘ সময় নেওয়া অযৌক্তিক। কিছুটা কমেছে শীতের সবজির দাম, এখনো চড়া চাল, আলু, মাছ, মাংস নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। আলুর বীজে কৃত্রিম সংকটে তৎপর সিন্ডিকেট, হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা, অভিযোগ অস্বীকার ডিলারের, প্রমাণ পেলে ব্যবস্থা। রুগ্ন কর্ণফুলী পেপার মিলে ফিরছে প্রাণ। নতুন প্রকল্পে দরকার 35,000 কোটি টাকা, বছরে 1 লাখ টন কাগজ উৎপাদনের লক্ষ্য। এবং নতুন কার্গো ইয়ার্ড চালুতে বেনাপোল স্থলবন্দরে গতি বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে, দ্রুত পণ্য খালাসে কমছে যাত্রা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।